সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের ব্যষ্টিক অর্থনীতির বাজার অধ্যায় থেকে যে সমস্ত বিষয়গুলো আলোচনা করা হবে তা হলো বাজারের সংজ্ঞা, সময় ও প্রতিযোগিতার ভিত্তিতে বাজারের শ্রেণীবিভাগ, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সংজ্ঞা, বৈশিষ্ট্যসমূহ ও ফার্মের স্বল্পকালীন ভারসাম্য, স্বল্পকালে পূর্ণ প্রতিযোগী ফার্মের মুনাফা অর্জন বনাম উৎপাদন কার্যক্রম চালু রাখা বা না রাখা, এবং পূর্ণ প্রতিযোগিতায় ফার্মের স্বল্পকালীন যোগান রেখা প্রাপ্তি। প্রথমেই দেখা যাক বাজারের সংজ্ঞা। সাধারণ অর্থে বাজার বলতে এমন একটি স্থানকে বোঝায় যেখানে ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে দর কষাকষির মাধ্যমে পণ্য ক্রয় বিক্রয় হয়। সাধারণ বাজারে সব ধরনের পণ্য বা বিশেষায়িত পণ্য ক্রয় বিক্রয় হতে পারে, যেমন সকল কাঁচা বাজার, নিউ মার্কেট, সাহেব বাজার ইত্যাদি। কিন্তু অর্থনীতিতে বাজার বলতে সুনির্দিষ্ট কোনো দ্রব্য বা পণ্যের ক্রয় বিক্রয়কে বোঝায়, যা ক্রেতা ও বিক্রেতার প্রত্যক্ষ বা পরোক্ষ দর কষাকষির মাধ্যমে নির্ধারিত দামে ক্রয় বিক্রয় হয়, যেমন স্বর্ণের বাজার, ধান চালের বাজার ইত্যাদি। অর্থনীতিবিদ চ্যাপম্যান বলেন, বাজার বলতে কোনো স্থানকে বোঝায় না, বরং এক বা একাধিক দ্রব্যকে বোঝায় যা ক্রেতা ও বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ প্রতিযোগিতার মাধ্যমে ক্রয় বিক্রয় হয়। এবারে বাজারের শ্রেণীবিভাগ। বাজার বিভিন্নভাবে বিভক্ত হলেও আমরা সময়ের ভিত্তিতে এবং প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে বিভক্ত করব। সময়ের ভিত্তিতে বাজার চার প্রকার: অতি স্বল্পকাল, স্বল্পকাল, দীর্ঘকাল এবং অতি দীর্ঘকাল। এবং প্রতিযোগিতার ভিত্তিতে বাজার দু ধরনের: এক, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার; দুই, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আমাদের আজকের আলোচনা মূলত স্বল্পকাল এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মধ্যে সীমাবদ্ধ থাকবে। প্রথমেই দেখা যাক পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সংজ্ঞা, বৈশিষ্ট্যসমূহ ও ফার্মের স্বল্পকালীন ভারসাম্য। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সংজ্ঞা: পূর্ণ প্রতিযোগিতা এমন এক বাজার ব্যবস্থা যেখানে অসংখ্য ক্রেতা ও বিক্রেতার উপস্থিতিতে দর কষাকষির মাধ্যমে সমজাতীয় পণ্য অবাধে ক্রয় বিক্রয়ের মাধ্যমে পণ্যের দাম নির্ধারিত হয়। বাজারে চাহিদা ও যোগান দ্বারা পণ্যের দাম একবার নির্ধারিত হলে ক্রেতা ও বিক্রেতার পক্ষে তা পরিবর্তন করা সম্ভব হয় না, কারণ ক্রেতা ও বিক্রেতার পক্ষপাতহীন অবস্থায় পণ্যের দাম নির্ধারিত হয়। আবার একজন ক্রেতার চাহিদা বাজার চাহিদার একটি নগণ্য অংশ মাত্র। একইভাবে মোট বাজার যোগানে একজন বিক্রেতার অংশগ্রহণ অতি অল্প থাকে। এ ধরনের বাজারে একবার দাম নির্ধারিত হলে ক্রেতা ও বিক্রেতাকে তা মেনে নিতে হয়। এবারে বাজারের বৈশিষ্ট্যসমূহ। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বহু সংখ্যক ক্রেতা এবং বিক্রেতা থাকে, একটি সমজাতীয় পণ্য থাকে, ক্রেতা বিক্রেতা বাজার সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকে, ক্রেতা বিক্রেতা যুক্তিশীল আচরণ করে, উৎপাদন প্রতিষ্ঠানসমূহের অবাধে শিল্পে প্রবেশ এবং প্রস্থান থাকে, পণ্য ক্ষুদ্র ক্ষুদ্র এককে ভাগ করা যায়, শিল্পসমূহের মধ্যে উপকরণের পূর্ণ গতিশীলতা বিদ্যমান এবং বাজার দাম ক্রেতা এবং বিক্রেতাকে প্রভাবিত করতে পারে না। এবারে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য অবস্থা তিনটি: এক, স্বাভাবিক মুনাফা অর্জন; দুই, অস্বাভাবিক মুনাফা অর্জন; এবং তিন, নাধর্মী মুনাফা বা লোকসান দেয়া। উপরোক্ত প্রতিটি অবস্থায় ফার্মের ভারসাম্য অর্জনের ক্ষেত্রে দুটো শর্ত রয়েছে। প্রথমত, প্রয়োজনীয় শর্ত: ফার্মের প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় পরস্পর সমান। এবং দ্বিতীয়ত, পর্যাপ্ত শর্ত: ফার্মের প্রান্তিক ব্যয়রেখার ঢাল
প্রান্তিক আয় রেখার ঢালের চেয়ে বেশি হবে। অর্থাৎ ভারসাম্যের জন্য ফার্মের প্রান্তিক খরচ রেখা প্রান্তিক আয় রেখাকে নিচ দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠে যাবে এবং ফার্মের মোট মুনাফা পাওয়া যায় ফার্মের মোট আয় এবং মোট ব্যয়ের ব্যবধান দ্বারা। এবারে ফার্মের স্বাভাবিক মুনাফা অর্জন রেখাচিত্রের মাধ্যমে বিশ্লেষণ। এক্ষেত্রে শিক্ষার্থীদের পূর্বেই বলে রাখা প্রয়োজন যে চিত্রগুলোতে উলম্ব অক্ষে আনুভূমিক অক্ষে যে বিষয়গুলো পরিমাপ করা হবে এবং বিভিন্ন যে রেখাগুলো পাওয়া যাবে এবং ফার্মের মুনাফা অর্জনের শর্ত, এবং এখানে দুটো শর্ত রয়েছে, প্রয়োজনীয় শর্ত এবং পর্যাপ্ত শর্ত, এবং ফার্মের মুনাফার প্রাপ্তি যে মোট ব্যয় এবং মোট আয় এবং মোট ব্যয়ের বিয়োগফল দ্বারা পাওয়া যায়, এই সাধারণ বিষয়গুলো আলোচনার সুবিধা এবং একঘেয়ে এড়ানোর জন্য বারবার ব্যক্ত করা হবে না। এবার আমরা মূল আলোচনায় আসি। ভারসাম্যের প্রয়োজনীয় এবং পর্যাপ্ত শর্ত পূরণের পাশাপাশি যদি ফার্মের দাম এবং গড় ব্যয় পরস্পর সমান হয় তবে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করে। চিত্রে উলম্ব অক্ষে গড় আয়, প্রান্তিক আয়, দাম, গড় ব্যয়, প্রান্তিক ব্যয় এবং আনুভূমিক অক্ষে উৎপাদন ও বিক্রয়ের পরিমাণ পরিমাপ করা হয়েছে। এআর এমআর পি রেখা ফার্মের গড় আয়, প্রান্তিক আয়, দাম রেখা। এসি রেখা ফার্মের গড় ব্যয় রেখা। এমসি রেখা প্রান্তিক ব্যয় রেখা। ভারসাম্য অর্জনের সমস্ত শর্ত পূরণ করে ফার্ম ই বিন্দুতে ভারসাম্য অর্জন করেছে। এই ই বিন্দুতে ভারসাম্য অর্জনের ফলে ভারসাম্য দামের পরিমাণ ও P0 এবং ভারসাম্য উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ ও Q0। ফার্মের মোট আয় পাওয়া যায় দামকে বিক্রয়ের পরিমাণ দ্বারা গুণ করে, এবং আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে ফার্মের মোট আয়ের পরিমাণ ও P0 ই Q0 পরিমাণ, এবং মোট ব্যয় পাওয়া যায় ফার্মের গড় ব্যয়কে উৎপাদনের পরিমাণ দিয়ে গুণ করে, এবং চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে ফার্মের গড় মোট ব্যয় হচ্ছে ও P0 ই Q0 পরিমাণ। এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্মের মোট আয় এবং মোট ব্যয় পরস্পর সমান, কাজেই ফার্মের মুনাফা হচ্ছে 0। এক্ষেত্রে গড় ব্যয়ের মধ্যে মুনাফার অংশ বিদ্যমান থাকায় ফার্মের মুনাফা 0 হওয়া সত্ত্বেও ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করেছে। এবারে ফার্মের অস্বাভাবিক মুনাফার রেখাচিত্র বিশ্লেষণ। যদি পূর্বোক্ত সমস্ত শর্ত পূরণের পাশাপাশি দাম গড় ব্যয়ের চেয়ে বেশি হয় তাহলে ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করে। চিত্রে আমরা দেখতে পাচ্ছি ই বিন্দুতে ফার্ম ভারসাম্য অর্জন করেছে এবং এই ভারসাম্যের ক্ষেত্রে ফার্মের মোট আয় হচ্ছে ও P0 ই Q0 পরিমাণ এবং ফার্মের মোট ব্যয় হচ্ছে ও P1 আর Q0 পরিমাণ। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মোট আয়ের এলাকা মোট ব্যয়ের এলাকা থেকে P1 P0 ই আর পরিমাণ কম, অর্থাৎ এক্ষেত্রে ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করেছে যার পরিমাণ
P1 P0 E R। এবারে ফার্মের না ধর্মী মুনাফা বা লোকসানের অবস্থা রেখাচিত্রে বিশ্লেষণ। পূর্বোক্ত সমস্ত শর্ত পূরণ করার পাশাপাশি যদি ফার্মের দাম গড় ব্যয়ের চেয়ে কম হয় তাহলে ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করে। চিত্রে আমরা দেখতে পাচ্ছি ফার্ম ই বিন্দুতে ভারসাম্য অর্জন করায় মোট আয় হচ্ছে ও P0 E Q পরিমাণ এবং মোট ব্যয় হচ্ছে ও P1 K Q পরিমাণ। এখানে ফার্মের মোট আয়ের চেয়ে মোট ব্যয়ের পরিমাণ বেশি এবং এই বাড়তি পরিমাণ হচ্ছে P0 P1 K E পরিমাণ। যেহেতু ফার্মের আয়ের চেয়ে ব্যয় P0 P1 K পরিমাণ বেশি, কাজেই ফার্ম এখানে লোকসান দিচ্ছে। এবারে স্বল্পকালে পূর্ণ প্রতিযোগী ফার্মের মুনাফা এবং উৎপাদন কার্যক্রম চালু রাখা অথবা বন্ধ করে দেয়া। আমরা জানি ফার্মের মোট আয় থেকে মোট ব্যয় কম হলে লাভ হয় এবং বেশি হলে ফার্মের লোকসান বা ক্ষতি হয়। স্বল্পকালে ফার্মের ব্যয় দুভাবে বিভক্ত, স্থির ব্যয়, পরিবর্তনীয় ব্যয়। কাজেই ফার্মের মোট ব্যয় এবং গড় ব্যয় উভয়ই দুভাগে বিভক্ত, যথা মোট ব্যয় সমান মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনীয় ব্যয়ের যোগফল বা টিসি সমান টিএফসি প্লাস টিভিসি এবং গড় ব্যয় সমান গড় স্থির ব্যয় এবং গড় পরিবর্তনীয় ব্যয়ের সমষ্টি বা এসি সমান এএফসি প্লাস এভিসি। স্বল্পকালে উৎপাদন না করলেও ফার্মকে স্থির ব্যয় বহন করতে হয়, এটা ফার্মের লোকসান। আবার ফার্ম উৎপাদন করেও যদি ন্যূনতম বা স্বাভাবিক মুনাফা অর্জনে ব্যর্থ হয় সেটাও ফার্মের লোকসান বা ক্ষতি। এমত অবস্থায় স্বল্পকালে ফার্ম 3 ধরনের সিদ্ধান্ত বা পদক্ষেপ নিতে পারে। 1. উৎপাদন কার্যক্রম চালু রাখা। 2. উৎপাদন কার্যক্রম চালু রাখা অথবা বন্ধ করে দেয়া। 3. উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেয়া। প্রথমে আমরা দেখব উৎপাদন কার্যক্রম চালু রাখা। স্বল্পকালে কোনো ফার্ম যদি পরিবর্তনীয় ব্যয়ের সম্পূর্ণ এবং স্থির ব্যয়ের আংশিক তুলে নিতে পারে তবে উৎপাদন কার্যক্রম চালিয়ে যাবে। এক্ষেত্রে ক্ষতি অপেক্ষাকৃত কম হবে, কেননা উৎপাদন বন্ধ করে দিলে স্থির খরচের পুরোটাই ফার্মকে লোকসান হিসাবে বহন করতে হয়। ভারসাম্য অর্জনের প্রয়োজনীয় এবং পর্যাপ্ত শর্ত পূরণের পাশাপাশি যদি দাম গড় পরিবর্তনীয় ব্যয়ের চেয়ে বেশি হয়, অর্থাৎ দাম যদি গড় পরিবর্তনীয় ব্যয়ের চেয়ে বেশি হয় বা P > AVC হয় তাহলে ফার্ম লোকসান দিয়েও উৎপাদন চালিয়ে যাবে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি ফার্ম ই বিন্দুতে ভারসাম্য অর্জন করেছে। ফার্মের মোট আয় ও P0 E Q পরিমাণ, মোট ব্যয় ও P2 F Q পরিমাণ, মোট পরিবর্তনীয় খরচ ও P1 G Q পরিমাণ এবং আমরা জানি মোট স্থির ব্যয় পাওয়া যায় মোট ব্যয় থেকে মোট পরিবর্তনীয় ব্যয় বাদ দিলে, এবং এক্ষেত্রে মোট স্থির ব্যয় হচ্ছে P1 P2 F G পরিমাণ। এখন ফার্ম যদি উৎপাদন বন্ধ করে দেয়
তাহলে মোট স্থির খরচের পুরোটাই ফার্মকে বহন করতে হবে, যার পরিমাণ P1 P2 FG। কিন্তু ফার্ম যদি উৎপাদন পরিচালনা করে তাহলে মোট স্থির ব্যয়ের আংশিক অর্থাৎ P1 P0 EG পরিমাণ স্থির ব্যয় ফার্ম তুলে নিতে পারে। এখন ফার্মের জন্য যেহেতু উৎপাদন চালালে খরচ বহনের পরিমাণ বা লোকসানের পরিমাণ অপেক্ষাকৃত কম হবে, যার পরিমাণ আমরা চিত্রে দেখতে পাচ্ছি। P1 P0 EG পরিমাণ কম স্থির ব্যয় বহন করবে এবং স্থির ব্যয় বহনের পরিমাণ হচ্ছে বা লোকসানের পরিমাণ হচ্ছে P0 P2 FE পরিমাণ। কাজেই এক্ষেত্রে লোকসানের পরিমাণ কমানোর জন্য ফার্ম উৎপাদন চালিয়ে যাবে। এবারে দেখা যাক উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেয়া অথবা চালু রাখা। স্বল্পকালে কোনো ফার্ম যদি শুধুমাত্র পরিবর্তনীয় ব্যয় সম্পূর্ণ তুলে নিতে পারে তবে উৎপাদন কার্যক্রম চালিয়ে যেতে পারে বা বন্ধ করে দিতে পারে। এ অবস্থাকে বলা হয় শাটডাউন পজিশন। কেননা উভয় ক্ষেত্রেই ফার্মকে স্থির খরচের পুরো অংশ লোকসান হিসাবে বহন করতে হয়। এক্ষেত্রে ফার্মের দাম এবং গড় পরিবর্তনীয় ব্যয় পরস্পর সমান হয়, তাই ফার্ম লোকসান দিয়েও উৎপাদন চালিয়ে যেতে পারে ভবিষ্যৎ লাভের আশায়, অথবা উৎপাদন বন্ধ করে দিতে পারে। তবে উৎপাদন না করার সম্ভাবনাই বেশি। চিত্রে আমরা দেখতে পাচ্ছি ই বিন্দুতে সমস্ত শর্ত পূরণ করে ফার্ম ভারসাম্য অর্জন করেছে। ফার্মের মোট আয় ও P0 EQ0 পরিমাণ, ফার্মের মোট ব্যয় ও P1 FQ0 পরিমাণ এবং মোট পরিবর্তনীয় ব্যয় ও P0 EQ পরিমাণ এবং মোট স্থির ব্যয় P0 P1 FE পরিমাণ। এখন যদি ফার্ম উৎপাদন কার্যক্রম চালিয়ে যায় তাহলেও তাকে মোট স্থির খরচ বহন করতে হবে, অর্থাৎ তার লোকসানের পরিমাণ হবে P0 P1 FE পরিমাণ। এবং ফার্ম যদি উৎপাদন কার্যক্রম চালিয়ে যায় তাহলেও থাকে মোট স্থির খরচের পরিমাণ, অর্থাৎ P0 P1 FE পরিমাণ খরচ বহন করতে হবে বা লোকসান দিতে হবে। এক্ষেত্রে ফার্ম উৎপাদন কাজ চালু রাখতে পারে শুধুমাত্র ভবিষ্যৎ লাভের আশায়, নতুবা ফার্ম উৎপাদন বন্ধ করে দিবে। তাই ই বিন্দুকে বলা হয় শাটডাউন পয়েন্ট। ফার্মের উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া আমরা এবার চিত্রে বিশ্লেষণ করবে। স্বল্পকালে কোনো ফার্ম যদি স্থির ব্যয় ছাড়াও পরিবর্তনীয় ব্যয়ের সম্পূর্ণ অংশ তুলতে না পারে তবে উৎপাদন কার্যক্রম বন্ধ করে দিবে। কেননা এক্ষেত্রে ফার্মের দাম গড় পরিবর্তনীয় খরচের চেয়ে কম হবে, তাই ফার্ম আর উৎপাদন করবে না। চিত্রে আমরা দেখতে পাচ্ছি সমস্ত শর্ত পূরণের মাধ্যমে ফার্ম ই বিন্দুতে ভারসাম্য অর্জন করেছে। ই বিন্দুতে ফার্মের মোট ব্যয় ও P0 EQ পরিমাণ, মোট ব্যয় ও P2 FQ পরিমাণ, মোট পরিবর্তনীয় ব্যয় ও P1 GQ1 পরিমাণ এবং মোট স্থির ব্যয় P1 P2 FG পরিমাণ। এখন যদি ফার্ম উৎপাদন বন্ধ করে দেয় তাহলে তাকে শুধুমাত্র মোট স্থির খরচ P1 P2 FG পরিমাণ লোকসান দিতে হবে।
কিন্তু ফার্ম যদি উৎপাদন চালিয়ে যায় তবে স্থির খরচের সঙ্গে অতিরিক্ত খরচের আরও কিছু পরিমাণ ফার্মকে লোকসান দিতে হবে বা বহন করতে হবে, যা আমরা চিত্র অনুযায়ী পাচ্ছি P0 P1 GE পরিমাণ। যেহেতু এখানে ফার্মের উৎপাদন বন্ধ করে দিলে লোকসানের পরিমাণ উৎপাদন চালু রাখার অবস্থায় লোকসানের পরিমাণের চেয়ে কম হবে, তাই ফার্ম উৎপাদন বন্ধ করে দিবে। এবারে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে ফার্মের যোগান রেখা প্রাপ্তি। যোগান রেখার স্বাভাবিক বৈশিষ্ট্য অনুযায়ী পূর্ণ প্রতিযোগী ফার্মের স্বল্পকালীন যোগান রেখার পণ্যের পরিমাণ এবং দামের মধ্যে প্রত্যক্ষ সম্পর্ক প্রকাশ করে। ফার্মের প্রান্তিক ব্যয় রেখার মধ্যেই যোগান রেখা নিহিত রয়েছে। প্রান্তিক ব্যয় রেখার যে অংশটুকু গড় পরিবর্তনীয় ব্যয় রেখার উপরে অবস্থিত সেটাই মূলত ফার্মের যোগান রেখা এবং এজন্য প্রযোজ্য হবে ভারসাম্য অর্জনের প্রয়োজনীয় পর্যাপ্ত শর্তগুলো, উৎপাদন চালু রাখার শর্তগুলো এবং উৎপাদন বন্ধ করে দেবার শর্ত। আমরা উপরোক্ত শর্তের ভিত্তিতে আমরা দেখতে পাই দাম যখন ও P0 পরিমাণ তখন 3 নম্বর শর্ত অর্থাৎ দাম গড় পরিবর্তনীয় ব্যয়ের চেয়ে কম থাকায় ফার্ম উৎপাদন করবে না, ফলে কোনো যোগান পাওয়া যাবে না। E1 E2 এবং E3 বিন্দুগুলোতে 1 নম্বর এবং 2 নম্বর শর্ত পূরণ হওয়ায় ভারসাম্য দাম এবং উৎপাদন পাওয়া যায়। যেমন ভারসাম্য দাম যখন OP1 উৎপাদনের পরিমাণ তখন OQ1 এবং এই উৎপাদন অবশ্যই ভারসাম্য উৎপাদন প্রকাশ করছে। এবং খ চিত্রের F বিন্দুতে বিষয়টা প্রতিফলিত হয়েছে। এটি যোগান রেখার একটি বিন্দু। একইভাবে দাম যখন OP2 এবং OP3 তখন ভারসাম্য উৎপাদনের পরিমাণ OQ2 এবং OQ3, যা খ চিত্রে G এবং H বিন্দুতে প্রতিফলিত হয়েছে এবং G এবং H বিন্দু যোগান রেখার একটি বিন্দু। এখন যোগান রেখার বিন্দুগুলো অর্থাৎ F G H বিন্দুগুলো যোগ করলে যে FS রেখা পাওয়া যায় সেটাই মূলত ফার্মের যোগান রেখা। আমরা দেখতে পাচ্ছি এই যোগান রেখা পাওয়া যায় ফার্মের প্রান্তিক খরচ রেখার সেই অংশটুকু যা ফার্মের গড় পরিবর্তনীয় ব্যয় রেখার উপরে অবস্থিত। ফার্মের গড় পরিবর্তনীয় ব্যয় রেখার নিচে MC রেখার যে অংশটুকু অবস্থিত তা ফার্মের যোগান রেখা হিসাবে বিবেচিত হয় না। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে ধন্যবাদ।